আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। এতক্ষণে ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কি বোঝাতে চাইছি। জি, এক্সাক্ট কবে কখন কথা হয়েছে সেটা জানি না, তবে ফোন আলাপ হয়েছে মার্কো রুবিও এবং আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। শেখ হাসিনা দিল্লিতে আছেন, ওনার সাথে মার্কো রুবিওর সাথে ফোন আলাপ হয়েছে। তো আগে চলুন আমরা একটু জেনে নিই যে কে এই মার্কো রুবিও। মার্কো রুবিও তিনি হচ্ছেন যে যুক্তরাষ্ট্রের একজন প্রভাবশালী রাজনীতিবিদ ও কূটনীতিক। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, তার মানে স্টেটের দায়িত্ব পালন করছেন, এবং ডোনাল্ড ট্রাম্পের খুবই কাছের একজন ব্যক্তি এই মার্কো রুবিও, যিনি অনেক বিষয়ে সিদ্ধান্ত নেন এবং ডোনাল্ড ট্রাম্প সেটা ফলো করেন। তো হঠাৎ করে মার্কো রুবিও কেন শেখ হাসিনার সাথে কথা বলেছে? অলরেডি আপনারা জানেন যে গত দুদিন আগেই পল কাপুর এবং সার্জিও গোর অলরেডি তাদের নিয়ে নিয়েছেন, তাদের যে পোস্টিং ছিল সেটা নিয়ে নিয়েছেন, এবং আপনার বেন কিস্টারসন বাংলাদেশের অ্যাম্বাসেডর হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। আজকে তিনি রাষ্ট্রপতির সাথে দেখা করে তার পরিচয়পত্র পেশ করেছেন। এর ভিতরে যেটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে গত পরশুদিন মানে 12 জানুয়ারি সন্ধ্যার দিকে আমেরিকার দুজন কূটনীতিক আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান দখলদার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন, এবং ইউনূসের সাথে যারা দেখা করেছিলেন সে দুইজনকে এবং কি সেটা আমি আপনাদেরকে সেটাও বলছি যে আলবার্ট গাম্বিস, তিনি যুক্তরাষ্ট্রের সাবেক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অফ স্টেট। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় তিনি স্টেট ডিপার্টমেন্টের জ্যেষ্ঠ দায়িত্বে ছিলেন। মূলত কূটনীতিক, নিরাপত্তা ও পররাষ্ট্র নীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করেছেন এই আলবার্ট গাম্বিস। এবং মর্স এইস্ট্যান তিনি যুক্তরাষ্ট্রের সাবেক অ্যাম্বাসেডর অ্যাট লার্জ, বিশেষ দূত। ট্রাম্প প্রশাসনে তিনি গ্লোবাল ক্রাইম জাস্টিস বিষয়ে রাষ্ট্রদূত ছিলেন। মানবাধিকার লঙ্ঘন, গণহত্যা, যুদ্ধ অপরাধ, আন্তর্জাতিক বিচার সংক্রান্ত ইস্যুতে কাজ করতেন। সহজভাবে বললে দুইজনই ট্রাম্প সরকারের উচ্চ পর্যায়ের মার্কিন কূটনীতিক, পররাষ্ট্র নীতি ও মানবাধিকার বিষয়ে পরিচিত মুখ। এই দুইজন দেখা করে আমাদের ইউনূস সাহেবের সাথে। এবং আপনারা এখন এই মুহূর্তে যদি যান, আপনারা ইউনূস সাহেবের ফেসবুক পেজ, যেটা মানে গভর্নমেন্ট অ্যাডভাইজার বাংলাদেশ, সেখানে গেলে দেখবেন দেখা হয়েছে পরশুদিন সন্ধ্যা 6টায়, যেখানে ইউনূস সাহেব প্রতি সেকেন্ডে কার সাথে দেখা হয়, কে আসে, এটা খুব দ্রুত কিন্তু উনি দেয়। কিন্তু এই দুইজনের সাথে দেখা এবং কথা হওয়ার বিষয়টা উনি স্বীকার করেন হচ্ছে যে গতকাল রাতের বেলা। তার আগ পর্যন্ত তিনি মানে প্রায় 17-18 ঘন্টা তিনি এই জিনিসটা দিতে চাননি, এবং দিতে চাননি বিধায় ব্যাপক প্রেসারে পড়েছিলেন। প্রেসারে পড়ে এরপরে উনি প্রকাশ করতে বাধ্য হন যে এদের সাথে দেখা হয়েছে। এই দুজন কূটনীতিক কি করতে এসেছিল আসলে? এই দুজন কূটনীতিক এসেছিল ডোনাল্ড ট্রাম্পের বার্তা নিয়ে। আপনারা জানেন যে মিস্টার খলিল সাহেবকে অনেক আগেই দিল্লিতে ডেকে নেওয়া হয়েছিল, সেখানেও মার্কিন কূটনীতিকরা ছিল, সেখানেও তারা ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে। এরপরে আপনার দোহায় নিয়ে যাওয়া হয়েছে, কাতারের দোহায়, সেখানেও, এবং সর্বশেষ কয়েকদিন আগেও ওনাকে আবার আমেরিকায় ডেকে নেওয়া হয়েছে। এই দুইজন আপনার আমাদের ইউনূস সাহেবের কাছে 12 তারিখে আসলে ইলেকশন হবে কিনা এবং ইলেকশন ইনক্লুসিভ হবে কিনা সেটা জিজ্ঞেস করছে। সেটা জিজ্ঞেস করার পরে তিনি যেটা বললেন যে হ্যাঁ 12 তারিখ ইলেকশন হবে, আমি এর আগেও আপনার এই সবাইকে বলেছি, আপনার পল কাপুরের সাথে কথা হয়েছে, সার্জিও গোরের সাথেও কথা হয়েছে, ওনাদেরকেও বলেছি আমরা 12 তারিখে ইলেকশন করব, আমার বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা চলছে, আমি 12 তারিখ ইলেকশন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে যাব, আমি এর চেয়ে 1 ঘন্টাও বেশি থাকবো না, আমিও চাই যে নির্বাচিত সরকার নিয়ে যাক, এই সেই। এগুলো বলার পরে তখন এই দুই কূটনীতিক
ওনাকে আবার প্রশ্ন করেন যে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্তটা কি। তো আওয়ামী লীগের বিষয়ে তো আপনারা সাউথ আফ্রিকার সেই বর্ণবাদ বিরোধী আন্দোলনের পরে ট্রুথ কমিশন যেভাবে হয়েছিল সেটার বিষয়ে তো চিন্তা, উনি বলে যে না আওয়ামী লীগ তো ক্ষমা চায়নি, তখন এরা নাকি ধরে বসছে যে ক্ষমা চাইবে না, সেটা তো হচ্ছে ট্রুথ কমিশন বসার পরে সেখানে সবাই মিলে একটা দেশকে আগায় নিতে হলে সব পক্ষ থাকতে হয়, কোনো পক্ষ থাকবে কোনো পক্ষ থাকবে না সেটা না, অ্যাকসেপ্ট মৌলবাদ থাকতে পারবে না সেই দেশে, সমস্ত রাজনৈতিক দল থাকতে পারবে মৌলবাদ ছাড়া, মৌলবাদীরা ছাড়া বাকি সবাই থাকতে পারবে। মার্কিন প্রশাসনের সবচেয়ে বড় ভয় হচ্ছে যে মৌলবাদ, এবং তারা দেখতে পারতেছে যে এই যে হাদিকে মৌলবাদীরা হাদিকে হত্যা করার পরে আবার এই মৌলবাদীদেরকে যেভাবে ইউনুস গভর্নমেন্ট প্রোভাইড করেছে সবকিছু দিয়ে জ্বালাও পোড়াও করাইছে, এইটা মার্কিন প্রশাসনের মাথায় ঢুকেছে। এই ঘটনার পরে 4টা হিন্দু লোককে জ্বালিয়ে মারা হয়েছে, যেটাও মার্কিন প্রশাসনের কাছে অলরেডি গেছে, এবং যেটা পোপ পোপ যেটা খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় নেতা পোপ যখন বাংলাদেশের কথা বলেছেন তখন কিন্তু মার্কিন সরকার ইউরোপিয়ান সরকার সবার মাথায় টনক নড়েছে। এরপরে স্পেশালি এই দুইজনকে পাঠানো হয়েছে, এবং এরা নাকি এটাও বলে গেছে যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুমি তুলে যাইতে হবে, পরবর্তী সরকার আসলে তুলবে মুলবে এগুলো না, তোমাকে তুলে যেতে হবে। এবং তুমি যদি এই মুহূর্তে যদি নাও পারো আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন করতে, ইলেকশন যদি করতেও তুমি পারো সেটাও তুমি 12 তারিখের পরে তুমি 12 ঘন্টা আর থাকতে পারবে না, তুমি সাথে সাথে দিয়ে যেতে হবে। এগুলো বলে টলে আসার পরে ওরা নাকি দেখতেছিল যে এটার প্রচার হয় কিনা, কিন্তু এটার প্রচার যখন না হয়েছে তখনই আবারও এরা প্রেশার দিয়েছে কেন এটা প্রচার করলা না, যে আমরা এসেছিলাম দেখা হয়েছে কি কি কথা হয়েছে। এরপরে সরকার সামান্য এতটুকুই দিয়েছে যে এই দুজনে এসেছিল, ট্রুথ কমিশনের বিষয়ে কথা হয়েছে, নির্বাচন নিয়ে আমরা এই কথা বলেছি, বাকি আর কথা সরকারও প্রকাশ করে নাই, ওরা তো এখনো প্রকাশ করে না, ওরা তো পরে গিয়ে প্রকাশ করবে এগুলো। বাসস যেটা সরকারি সংবাদ সংস্থা ওইটা না পারতে 2-1টা লাইন শুধু লিখেছে। এখন মার্কো রুবিও শেখ হাসিনার সাথে এই পুরো বিষয়গুলো নিয়েই সম্ভবত এনারা আসার আগেই কথা বলে ফেলেছেন, এবং সেখান থেকে মার্কো রুবিও শেখ হাসিনাকে কনফার্ম করেছেন যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে বড় ফ্যাক্টর। এমন 6 থেকে 7 কোটি লোক আওয়ামী লীগের ভোটার আছে, আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল, বাংলাদেশের জন্য সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ, এবং তারা রাজনীতি করতে পারবে না, এটা হইতে পারে না, এই ব্যাপারে তিনি দেখছেন, এবং আওয়ামী লীগকে রাজনীতি করার পূর্ণাঙ্গ অধিকার দিতে হবে, এগুলো নাকি কথা হয়েছে বেসিক। এরপরে ভেতরে আরো কি কি কথা হয়েছে সেটা জানা যায়নি, তবে সেখানে সম্ভবত আপনার অজিত দোভাল সহ আরো 3-4 জন মানে ইন্ডিয়ার হাইয়েস্ট লেভেলের কিছু লোক ওখানে উপস্থিত ছিলেন। এই মুহূর্তে মার্কো রুবিও বা আমেরিকান গভর্নমেন্টের এই বিশেষ দূত সকলেই একটা ব্যস্ত, কারণ হচ্ছে যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হচ্ছে, পাকিস্তানের সাথে সম্পর্ক যেমন ঘটছে তেমন চায়না এবং টার্কির দিকেও ঝুঁকছে বাংলাদেশ, এবং যেটা আপনার আমেরিকা পছন্দ করছে না। এখন এমনও হতে পারে আমেরিকার যা যা চাহিদা বা আমেরিকা যা যা চায় তা হয়তো পেয়ে গেছে ম্যাক্সিমাম, সামান্য কিছু যা আছে সেটা হয়তো আওয়ামী লীগ যদি ইয়েস করে দেয় তাহলেই ফিল্ডে আবার ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ, 6 মাসের ভিতরে আবার আওয়ামী লীগ ফিল্ডে, 1 বছরের ভিতরে সেকেন্ড নির্বাচন। এইসব ঘটনা হওয়ার পর আজকে দেখেন উইদাউট এনি আগের ডিক্লারেশন আজকে তারেক জিয়ার সপরিবারে ডক্টর ইউনূস সাহেবের সাথে দেখা করতে গেছে, কারণ তারেক জিয়াও ভয়ে ভীত যে আসলে কি হতে যাচ্ছে, কারণ মার্কিনীদের যে প্রেশার ডাক্তার ইউনূসের উপর আছে এটা ডাক্তার ইউনূস স্বীকার করুক আর না করুক, এই যে আমি যে কথা বলছি আমার পেছনের যে ব্যানার বা যে ছবিটা দেখছেন সেখানে ডাক্তার ইউনূসের চেহারাটা দেখেন, এবং ওই 2জন কূটনীতিক যারা এসেছিলেন ডাক্তার ইউনূসকে চাপ দিচ্ছেন, তারা সকলে এখন চাপ দিচ্ছে ইনক্লুসিভ ইলেকশনের জন্য। মার্কো রুবিও আবার বলেছেন যে ইনক্লুসিভ ইলেকশন ছাড়া বাংলাদেশ স্থিতিশীল হবে না, এখন যদি কোনো ইলেকশন করে কোনো গভর্নমেন্টও দেয় সেটা তো আর বিনিয়োগ আসবে না, এ হচ্ছে যে মূল কথা। ধন্যবাদ। আপনাদের মনে আছে তো যে ইন্ডিয়া বয়কট আন্দোলন চালিয়েছিল আমাদের প্যানিক ভট্ট ওরফে ল্যাংটা সুলেমান এবং সাংঘাতিক ইলিয়াস নামের পাকি বীজ, আপনাদের সেটা মনে আছে তো? তাদের ইন্ডিয়া বয়কটের পরিণতি কি হয়েছে আমরা দেখেছি। গণরিয়া অধিকার পরিষদের তারেক ফারেক, তারপর বিপিন রাঠোরা, আরো কারা কারা যেন ছিল, তারা দেখলাম হেফাজত, চরমনাই,
কত ভারত বিরোধিতায় তাদের বন্যা বয়ে গেল। আমরা সেগুলো দেখেছি। তারপর এলো 5ই আগস্ট, ইন্ডিয়া বয়কট আরো বেড়ে গেল। বয়কট বাড়তে বাড়তে আমরা দেখলাম যে তারা 32 নাম্বার বাংলাদেশের পোস্ট কোড ধানমন্ডি 32 বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার পরে তারা হিন্দি গানের অনুষ্ঠান চালায়, সেটাও আমরা দেখলাম, সেও গেল। তারপর দেখলাম তারা ইন্ডিয়া বয়কট করতে গিয়ে পাকিস্তানের সঙ্গীত শিল্পী এনে টিএসসিতে হিন্দি গান শোনায়। কারণ ডাইরেক্ট যদি ভারতীয় শিল্পীদের কাছ থেকে হিন্দি গান শুনে তাহলে সেটা তো নাপাক হয়ে গেল, তাই পাক পবিত্র মুসলমানি করে হিন্দি গান শুনেছে টিএসসিতে, আমরা তো দেখেছি। তাই না প্রিয় দর্শক? এইবার তারপর আমরা মাঝে মধ্যে দেখি ইন্ডিয়া বয়কটের গল্প। এমন ইন্ডিয়া বয়কট, মানে কি আর বলবো, মানে এদের কথা শুনলে হাসিও আসে, কান্নাও আসে, দুইটাই আসে এদের মূর্খতা দেখলে। সর্বশেষ বাংলাদেশের ক্রিকেট প্রসঙ্গে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক আবারও অনেকটা অগ্নিগর্ভ হয়ে উঠেছে। যদিও বাংলাদেশে এই মুহূর্তে ভারত বিরোধী পেয়ারা পাকিস্তানিরাই ক্ষমতায়, নামে বেনামে। জামাতিদের সাপের থাকে 2 মুখ, জামাতের থাকে 20 মুখ, আজকাল জামাতের 200 মুখ। বিভিন্ন মুখ দিয়ে এসে কথা বলে, তারা এক এক সময় এক এক কথা বলতেছে। কি দেখলাম, আচ্ছা যে ভারত আপনার পছন্দ হয় না সেখানে ক্রিকেট খেলতে যেতে হবে কেন? আবার এও দেখলাম যে ক্রিকেট তারা দল পাঠাবে না, এই খেলা খেলতে হবে অন্য দেশে গিয়ে। ভারতের সাথে যদি বাংলাদেশ ক্রিকেট না খেলে তাতে বাংলাদেশের ক্ষতি হবে না ক্রিকেটের ক্ষতি হবে? না ভারতের ক্ষতি হবে? কার ক্ষতি হবে? ক্রিকেটেরও ক্ষতি হবে না, ভারতের ক্ষতি হবে না, যা ক্ষতি হওয়ার বাংলাদেশের হবে। ওটা পাকিস্তান বুঝতেছে। এই যে মুস্তাফিজকে নিয়েছিল, বাংলাদেশি টাকাতে প্রায় 12 কোটি টাকা পাইতো, এমন সিকরি শুরু করেছে। আপনারা জানেন যে একজন সংখ্যালঘুকে ময়মনসিংহের ভালুকায় দীপুচন্দ্র দাসকে হত্যা করা, পুড়িয়ে একটা মানুষকে পিটিয়ে জিন্দা জ্বালিয়ে দিল। তারপরেও এই দেশের মানুষ এটা নিয়ে কথা বলতে রাজি না। এটা নিয়ে ভারতে এত প্রতিবাদ হয়েছে যে ভারত সরকার বাধ্য হয়েছে জনগণের চাপে সেই দেশের যে মোস্তাফিজকে দলে নিতে নিষেধ করে দিয়েছে। এর জন্য বাংলাদেশের বাঙ্গর আছে গেছে, এদের এত রাগ, এরা 7 সিস্টার খেয়ে ফেলে, কলকাতা দখল করে, দিল্লি দখল করে। এগুলো বলার পরেও এখনো যে বাংলাদেশের সাথে ভারত ভালো সম্পর্ক রেখেছে, এটাই তো আমাদের কপাল। ভারতের মতো যদি একটা নিরীহ প্রতিবেশী, শক্তিমান ও নিরীহ, শক্তিমান ও বিপজ্জনক না, শক্তিমান ও নিরীহ প্রতিবেশী না থাকতো, বাংলাদেশের অস্তিত্বই তো থাকতো না। কারণ আপনি মানে এই দেশের নির্বোধগুলো এতই বড় নির্বোধ যে নির্বুদ্ধিতার একটা লিমিটেশন থাকে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদের নির্বুদ্ধিতার লিমিটেশন নেই। যদি থাকতো তাহলে আরিফ শাহ এই ধরনের বয়ান দিতে পারতো না, বাংলাদেশ ক্রিকেট টিম যাবে না। না গেলে কি হবে? আবার তারই ছাত্ররা বলে ভারতের পারমাণবিক বোমা তারা গিলে খেয়ে ফেলবে। পারমাণবিক বোমা যে ওই ঢাকার রাস্তার পচা শরবতের মতো গিলে খাওয়া যায়, এটাই প্রথম জানলাম। আমরা এর আগে জানতাম না। ঢাকা বিশ্ববিদ্যালয় তথা হায়ার মাদ্রাসার ছাত্রদের মাধ্যমে আমরা জানতে পারলাম যে পারমাণবিক বোমা গিলে খাওয়া যায়। পাকিস্তানিদের সাথে, পেয়ারা পাকিস্তানিদের সাথে এমন জজবা এই দেশের মানুষের, জজবার চোটে আপনি দেশে থাকতে পারবেন না, এরকম অবস্থা এদের জজবা। এখন বাংলাদেশটা এখন পাকিস্তানি জজবায় ভরপুর। সে জজবার চোটে বলে যে পারমাণবিক বোমা গিলে খেলবে, আর গিলে খাবে। আর পাকিস্তান কি বলে যে পারমাণবিক বোমা নাকি ফাটবে না, ভারতের পাকিস্তানে মারলে ভারতের পারমাণবিক বোমা ফাটবে না। আর বাংলাদেশ আরো 2 কদম আগে নিকেল গেয়া। বড় ভাই বড় মিয়া তো বড় মিয়া, ছোট মিয়া সোহান আল্লাহ। ভারত নাকি, ভারতে পারমাণবিক বোমা, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, এই পেয়ারা পাকিস্তানিরা, এই তালিবের আকার ও অন্তস্থাকারা, সেই হাদির যারা সহচর, যারা সেই ড্যাশ হাদির যারা দোসর, তারা ভারতে পারমাণবিক বোমা গিলে খেয়ে ফেলবে। এবার দেখি কিরকম গিয়ে গিলে ফেলবে, শুনি একটু। ভারত বিরোধী তার সর্বশেষ খবর জানান তো না, ভারত থেকে ডিজেল আমদানি করবে এখন। জ্বালানি তেল আমদানি করতেছে। এই হলো ভারত বিরোধিতা। এদিকে সারাদিন বলতেছে ভারত সরকারের যে থাকে সেও ভারত বিরোধিতা করতেছে, ভারত বিরোধী। সরকারের বাইরে তারাও বিরোধী। তখন চাল ডাল নুন তেল আনার নতুন চুক্তি হয়েছে। অদ্ভুত ব্যাপার, এইখানে এবার যুক্ত হয়েছে বীর মুক্তিযোদ্ধা নায়ক সোহেল রানা। মানে বাংলাদেশের নায়ক নায়িকা গায়ক গায়িকা যারাই বলেন না কেন, মিশা সওদাগর বলেন, ফিসা সওদাগর বলেন,
সোহেল রানা বলেন, আর রুবেল কানা বলেন, আর ফুবেল কানা বলেন, আর মাসুদ পারভেজ, যারা দেরি বলেন, সম্ভবত সেই জন্যই ডক্টর হুমায়ুন আজাদ বলেছিলেন মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নাও থাকতে পারে, রাজাকার কিন্তু আজীবন রাজাকার। সোহেল রানার হঠাৎ কোথায় আগুন লাগলো আমি বুঝতে পারলাম না। তিনি কোথায় ট্রেনিং করেছিলেন, কার অস্ত্রে ট্রেনিং করেছিলেন, কাদের গোয়েন্দা সংস্থার পরামর্শে মুক্তিবাহিনী গঠিত হয়েছিল, এগুলো তিনি ভুলে গেছেন। তিনি মুস্তাফিজকে নিবেন না বলে তিনি ভারতের সাথে শুধু ক্রিকেট সম্পর্কই নয়, তিনি ওই যে মানে আসিফ সার বা বাঙ্গু মিডিয়া বা অন্যান্যরা হলো বড় ভাই, এরা সুবান আল্লাহ, এরা বড় মিয়া তো বড় মিয়া, সোহেল রানা ছোট ভাই হলো সুবান আল্লাহ। কিরকম? তিনি বলেছেন বাংলাদেশের জন্য সকল ভারতীয় টিভি চ্যানেল বন্ধ করে দেয়। আচ্ছা কি হবে? টিভি চ্যানেল বন্ধ করে দেন, আমরা না করছে কে? আচ্ছা ইউটিউব কেন বন্ধ করবেন? বাংলাদেশে সবকিছু বন্ধ করে দেন, না করছে কে? বাংলাদেশের সোহেল রানার সিনেমা এখন কে দেখে? বাংলাদেশের সিনেমা হল বন্ধ হয়ে গেছে, এই ব্যাপারে সোহেল রানার বয়ান নাই। সোহেল রানার বয়ান তো থাকার কথা নায়ক হিসেবে এবং মুক্তিযোদ্ধা হিসেবে। এই দেশে মুক্তিযুদ্ধ বিরোধীরা কিরকম আস্ফালন করতেছে সেগুলো নিয়ে কথা বলার কথা ছিল একজন মুক্তিযোদ্ধা হিসেবে। আর একজন চলচ্চিত্র ব্যক্তিত্ব, প্রডিউসার এবং নায়ক হিসেবে তার বক্তব্য দেওয়া উচিত ছিল যে সিনেমা হল কেন নাই, যার কাজ তারই সাজে, অন্য কাজ করলে কিন্তু ঝাঁঝর বাজে। সোহেল রানা উস্তাদি করে তার মাঠ রেখে আরেক মাঠে চলে আসতেছে, মানে সিনেমা তো এই দেশে আর নাই। সেই নিয়ে তাকে এটা নিয়ে তিনি একটা বয়ান দেখেন তো, বাংলাদেশে যে সিনেমা হল কেন নাই, কেন সিনেমা হল ধ্বংস হয়ে গেল, এই ব্যাপারে সোহেল রানার একটা বক্তব্য আপনি পাবেন না। সুদূর বদূর মার্কা বক্তব্য খুব পাবেন আপনি, মানে এগুলো বক্তব্য দিলে তো মার্কেট বেশি পাওয়া যায়, এখন তার সিনেমা অভিনয় করে মার্কেট পাওয়া যাবে না। তাই তিনি কি বললেন? ভারত বিরোধিতার পয়েন্ট। বাংলাদেশের না যারা মুসলমান তারা বেশিরভাগ দিন শেষে মুক্তিযোদ্ধা হইলেও তারা ভারত বিরোধী, মানে ভেতরে ভেতরে সাম্প্রদায়িক, চরম সাম্প্রদায়িক, আসলে হিন্দু বিদ্বেষী। কারণ সোহেল রানার তো আপনাকে এটা বলতে পারবেন না যে মুক্তিযুদ্ধে পাকিস্তান ভাঙছে বলে তিনি ভারত বিরোধী, আপনি যেটা বলতে পারবেন না। অন্তত সোহেল রানার ব্যাপারে বলতে পারবেন, এটা জামাতের বেলায় বলতে পারবেন, হেফাজত, নিজাম ইসলাম, মুসলিম লীগ, চরমনাই পীর, বিএনপির বিরুদ্ধে অভিযোগ আনতে পারবেন যে পাকিস্তান ভাঙার বেদনায় তারা এগুলো বলে। সোহেল রানার তো নিজেই পাকিস্তান ভাঙছে, সোহেল রানা তো নিজেই পাকিস্তান ভাঙছে, তাই না? তো সোহেল রানা কেন ভারত বিরোধী হয়? কারণ হচ্ছে ওই যে মুসলমান, দিন শেষে মুসলমান। বাংলাদেশে দেখবেন এটা আপনি দিন শেষে অভিনেতা, গায়িকা, নায়িকা, পাইকা যা আছে সব দিন শেষে মুসলমান হয়ে যায়। আকাম কুকাম যতই করুক, যতই ইসলাম বিরোধী কাজ করুক, দিন শেষে সবাই মুসলমান। ওই হিন্দু বিদ্বেষ থেকে তিনি এই কথা বলেছেন যে ভারতের টিভি চ্যানেল বন্ধ করে। কি হবে বন্ধ করে দিলে? আপনি দেন না বন্ধ করে, দেখবে কি বাংলাদেশে? ওয়াজ ছাড়া তো আর দেখার কিছু নাই, করেন চালানো, ওয়াজ ছাড়া আর কি চলবে? এদেশে নাচ নাই, গান নাই, শিল্প নাই, সাহিত্য নাই, ভাস্কর্য নাই, সুকুমার সব কিছুই এখন নিষেধ। ওয়াজ কালচার ছাড়া তো আর কিছু নেই। সোহেল রানা এখন ওয়াজ শুনুক, সমস্যা কি? সোহেল রানাও শুনুক, বাংলাদেশের রান্নাঘরগুলোতে এখন ওয়াজ শুনুক, সমস্যা নাই। আপনি দেখেন কতদিন ওয়াজ বাংলাদেশের মানুষ শুনে, বাজাইতে থাকেন। ওয়াজের দিনও কিন্তু যাচ্ছে, খুব বেশি দিন নাই এই ওয়াজ বন্ধ হয়ে যাবে এমনি অটোমেটিক্যালি। কারণ এখন আর ওয়াজ নাই, এখন ওয়াজে কি করে? তফসিরে শেখ হাসিনা, তফসিরে ইন্ডিয়া, তফসিরে মোদি, তফসিরে ওবায়দুল কাদের, এছাড়া তো আর কোনো ওয়াজ নাই। এখন কোনো ওয়াজ আছে নাই, তো মানুষ এগুলো একসময় আর শুনবে না। এখন ওয়াজ হয়ে গেছে বিনোদনের মঞ্চ, কয়দিন পরে ফালতু ফোর্থ ক্লাস বিনোদনও কেউ শুনবে না। যেমন সোহেল রানাদের ক্লাস ওয়ান অভিনয় এখন কেউ দেখে না, তেমনি বাংলাদেশের এই ওয়াজের কালচার আর খুব বেশি দিন চলবে বলে আমি বিশ্বাস করি না। তো সোহেল রানারা বারবার বিরোধিতা করবে, ভারত বিরোধিতা করবে, হিন্দু বিরোধিতা করবে, সেটা মুক্তিযুদ্ধের পক্ষের হোক আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে হোক। মানে ভারত বিরোধিতা করা এখন ইমানের অঙ্গ, হিন্দু বিরোধিতা করা তো ইমানের অঙ্গই, এটা তো অঙ্গ হয়ে গেছে। কিন্তু ভারতের চাল, ডাল, নুন, তেল, ডিজেল ছাড়া কিন্তু চলে না। এই যে এত চাপা মারে, ভারত বয়কট করুক। আমি তো বলেছি যদি সোহেল রানার বাবার মরদ থাকে তাহলে ভারত থেকে মালপত্র আনা বন্ধ করে দেয়। সোহেল রানার যদি বাবার মরদ থাকে, আসিফ সারের বাপের মরদ থাকে, ইউনুসের বাপের মরদ থাকে, সাদা শকুন জামাতের আমির শফিকের বাপের মরদ থাকে, জামাতে তাহেরের বাপের মরদ থাকে, গিদর ফারুকি বা সুয়ার ফারুকির যদি বাপের মরদ থাকে, তাহলে তারা ভারত থেকে সব পণ্য আনা বয়কট করুক। আমরা দেখতে চাই তাদের ভারত বয়কট আন্দোলন কত দূর যায়। পেটে ভাত যাবে তো? যাবে না। ভারতের সাথে সুদূর বুদূর করে পেটে ভাত যাবে না। ভারতের সাথে বাংলাদেশি আমরা যেহেতুগুলো আচরণ করেছি, অন্য কোনো দেশ হইলে তখন কি পরিণতি করতে একবার কল্পনা করে দেখেন। সোহেল রানারা দিন শেষে সাম্প্রদায়িক থেকে যায়, মুক্তিযোদ্ধা হইলেও, অভিনেতা হইলেও এরা থাকবেই। ভারত বিরোধিতা বাংলাদেশের মানুষের একটা মানসিক রোগ, কিন্তু এই মানসিক রোগে তারা নিজেরাই একদিন পাগল হয়ে যাবে। ভারত বিরোধিতা একটা মানসিক রোগ, এবং এই মানসিক রোগে এত বড় মানসিক রোগ হবে, এরা পরে কিছুদিন পর রাস্তায় করবে, আপনারা দেখতে পারবেন। নমস্কার, আমি তরুণ ঘোষ।
আমি জানি আপনারা অনেক অপেক্ষা করছেন, আপনাদের অপেক্ষা করানোর জন্য আমি দুঃখিত, কিন্তু যতক্ষণ না পর্যন্ত পুরনো ঘটনা তাকে জোগাড় করতে গিয়ে আমার একটু সময় লেগে গেছে, তার জন্য আমি প্রথমেই ক্ষমা প্রার্থী। ভিডিও বেশি লম্বা করবো না, ছোট্ট ভিডিও, ক্রিস্পি ভিডিওর মধ্যে করে আমি ছেড়ে দেবো। আচ্ছা, এই ঘটনাটা হচ্ছে 10 তারিখ শনিবার সন্ধ্যেবেলা একটি মিটিং হয়েছে, শেখ হাসিনার সঙ্গে একটি মিটিং হয়েছে। সেই মিটিং এ যারা উপস্থিত ছিলেন তারা হচ্ছেন আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, এনএসএ অজিত দোভাল, আচ্ছা দক্ষিণ এশিয়ার ভারপ্রাপ্ত সার্জিও গোর এবং আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। নিজেদের মধ্যে কথা বলার পর সার্জিও গোর তিনি মার্কো রুবিওর সঙ্গে মার্কো রুবিওকে ফোন করেন, মানে কিছু নিজেদের কথাবার্তা বলার পর, সেটা আমি জানি না কি কথাবার্তা হয়েছে, আমি জানি না। সার্জিও গোরের সঙ্গে উনি ফোন করেন, ফোন করে সার্জিও গোরকে কথা বলেন। তারপর সার্জিও গোরকে উনি বলেন, মার্কো রুবিও বলেন যে আমি প্রাইম মিনিস্টারের সঙ্গে কথা বলতে চাই। শেখ হাসিনাকে যখন ফোনটা উনি দেন সার্জিও গোর, তখন শেখ হাসিনাকে প্রথমেই সম্বোধন করেন, হ্যালো ম্যাডাম প্রাইম মিনিস্টার, মানে এখনো তাকে প্রাইম মিনিস্টার হিসেবেই গণ্য করা হচ্ছে। তা মোটামুটি আমি যা নোট পেয়েছি, আমি পুরোটা পেয়েছি বলে আমি কখনো দাবি করব না, যতটুকু পেয়েছি আমি ততটুকু আপনাদের বলছি। এটা হয় প্রায় 17 মিনিট পর্যন্ত তাদের মধ্যে কথা হয়। সেখানে মার্কো রুবিও যেটা বলেছেন, বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং যা অব্যাহত থাকবে। এই ব্যাপারে আমরা আমাদের বার্তা বর্তমান সরকারকে অবহিত করেছি। অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং সমগ্র দেশের মানুষ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তা নিশ্চিত করতে হবে সরকারকে। এর অন্যথা হলে সরকার এবং তার সমগ্র অংশীদারকে চরম মূল্য দিতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র কিছু কিছু ব্যাপারে প্রোঅ্যাক্টিভ ভূমিকা নিতে বাধ্য হচ্ছে। কিছু ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি ঘটেছে যা আমরা স্বীকার করি। ভবিষ্যতে পট পরিবর্তন হলে আশা করব বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র এক এবং অভিন্ন রেখায় কাজ করবে। এই ব্যাপারে আমাদের বাংলাদেশে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত বেন টি ক্রিস্টেনসেন সমস্ত গঠনমূলক কাজে পরবর্তী সরকারকে সমস্ত রকম সাহায্য করবে। এইটুকু আমার কাছে নোটটা এসছে। তার অর্থ আপনি যদি ধরেন মার্কিন যুক্তরাষ্ট্র এখন পরিবর্তিত পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এখন ম্যাডাম প্রাইম মিনিস্টারকে প্রাইম মিনিস্টার হিসেবে বা প্রাইম মিনিস্টার বাংলাদেশ হিসেবেই তারা গণনা করছে, এবং সেটা বিদেশ সচিব, বিদেশ মন্ত্রী, ওদের তো সচিব বলে কিন্তু আসলে হচ্ছে বিদেশ মন্ত্রী মার্কো রুবিও বলতে দ্বিধা করেননি। এখন এর বেশি কি কথা হয়েছে আমি জানি না, আমি আপনাদের বলতেও পারবো না, কারণ কবে কি হবে। তবে একটা ক্ষেত্রে তিনি বলেছেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে একটু সময় লাগছে, তবে এটা আমি নিশ্চিত করছি যে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক এবং শান্ত করার জন্য যা যা প্রয়োজন মার্কিন যুক্তরাষ্ট্র সেই ব্যবস্থাই করবে। এখন প্রোঅ্যাক্টিভ ভূমিকা নিতে বাধ্য হচ্ছে বলতে কি তিনি এখন বর্তমান যে পরিস্থিতি ট্রাম্প যেটা করছেন সেটার কথা বলছেন নাকি অন্য কোনো কথা বলছেন তার কোনো ব্যাখ্যা কিন্তু আমি পাইনি, ফলে আমি আপনাদের এই ব্যাপারটা পরিষ্কার করে বলতে পারবো না। এরপর
এর পরপরই হয় কি, আপনাদের যিনি রাষ্ট্রদূত, নবনিয়োজিত রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন, তিনি বাংলাদেশে পৌঁছে তিনি আওয়ামী লীগের এক নেতা, আমি তার নাম বলতে পারবো না, তার নাম বলতে মানা আছে, এক আওয়ামী লীগের নেতা, আজ দিতে পারি তার নাম চৌধুরী, তার সঙ্গে গোপনে কথা বলেন। বাংলাদেশের কি বলে, বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে কথা হয় এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করেন। এবং তিনি এই যে নির্দেশ, যেটা মার্কো রুবিও যেটা কথাটা বলেছেন, সেই কথাটা তাকে জানানো হয়েছিল, শেখ হাসিনাই জানিয়েছিলেন, সেই কথাগুলো উনিও জানতেন, আর আমাদের ক্রিস্টেনসেন তিনি তো জানতেনই, মার্কো রুবিও বা সার্জিও গোর মারফত তিনি নিশ্চয়ই জানতে পেরেছেন। ফলে তাদের মধ্যে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে এবং কি ঠিক হয়েছে সেটা আমি বলতে পারবো না। আমার কাছে যতটুকু খবর আছে আমি ততটুকু খবর আপনাদের বললাম। এবং আমি এটা মানে শুনেছি যে ভারতবর্ষ খুব একটা বেশি দেরি করতে চাইছে না, কিন্তু মার্কো রুবিও জয়শঙ্করকে বলেছেন যে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি যেদিকে যাচ্ছে মিস্টার জয়শঙ্কর, তাহলে তাতে আমাদের দুম করে একটা ব্যাপারে নেমে পড়াটা আমাদের এই মুহূর্তে খুব মুশকিল। ফলে হয়তো একটু সময় লাগতে পারে, কিন্তু এটা নিশ্চিত করছি যে আমরা বাংলাদেশকে শান্ত করব এবং ভারতবর্ষ তাকে সেই ব্যাপারে আমাদের সর্বতভাবে সাহায্য করবে, এটাও আমি আশা করি। তখন জয়শঙ্করজি বলেন যে আমার পাশে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রয়েছেন, আপনি তার সঙ্গে একটু কথা বলতে পারেন। এরপর রাজনাথ সিং তার সঙ্গে কথা বলেন, প্রায় মিনিট 3-4 মতো কথা হয়। তারপর অজিত দোভালের সঙ্গে মিনিট 3-4 মতো কথা হয়। কথা হয়ে এই 17 মিনিটের টোটাল যে মিটিংটা হয়েছে, এই 17 মিনিটের মিটিং এর এটা হলো গিয়ে নির্যাস। এই নির্যাসটুকু আপনাদের আমি বললাম, একটা ফালতু কথা এর মধ্যে নেই। সুতরাং ওই যেটা গানটা বলেছিলাম, সুহানি রাত ঢল চুকি না জানে তুম কব आओगे, এবার গানটা গাইতে শুরু করুন। হয়তো কিছুদিন সময় লাগবে, 2-4 দিন হয়তো সময় লাগবে, আর 2-1 মাস সময় লাগবে। আমি এখনই আপনাদের ডেট বলতে পারছি না, কারণ বৈশ্বিক পরিস্থিতি সত্যিই খুব খারাপ, চারদিকে যা গন্ডগোল লেগেছে। আর আপনারা তো মোটামুটি আমার ভিডিও দেখা ছেড়েই দিয়েছেন, সুতরাং আমি যা ভিডিও করি তা তো আপনারা দেখেন না। আমি কি অপরাধ করেছি জানি না, তো আমার ভিডিও দেখেন না, তাতে আমার কিছু বলার নেই, যেটা আপনাদের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আপনাদের দ্বিতীয় স্বাধীনতা 71-এর পর 2025-এর দ্বিতীয় স্বাধীনতার জন্য আমি অপেক্ষা করছি। সেই স্বাধীনতা আমি খুব সামনে দেখতে পাচ্ছি, একেবারে সামনে, চোখের সামনে দেখতে পাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরেকবার বললাম নমস্কার এবং ধন্যবাদ। অন্যতম অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে কি ফেসিবাদের দোসর বলা শুরু করবেন কিনা? কারণ এই সরকারের সময়, গত সরকারের, বিগত আওয়ামী লীগ সরকারের যতই আমরা সমালোচক হয়েছি, যতই এদেশের সমালোচনা যারা করেছেন, আগে সরকারের ভুল ত্রুটি ধরে দিয়েছেন, কিন্তু এই সরকারের সময় এসে এই সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিলেই তাদেরকেও সেই ফেসিবাদের দোষর আখ্যা দেওয়া হয়। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য আজ নয়, আজকে থেকে আরো 6 মাস আগে বলা শুরু করেছেন যে এই দেশের অবস্থা কিন্তু ভালো নয়। আজ তিনি যে কথাগুলো বলেছেন, এই কথাগুলোই ঘুরিয়ে ফিরে অনেক দিন ধরে আমরা বলছি। আনিস আলমগীরের মতো মানুষ বলছেন বলে জেলখানায় আছেন। এর আগে নাজমুল হাসান কলিমুল্লাহ, আবু আলম শহীদ খান, মঞ্জুর আলম পান্না বলেছেন গিয়ে তারা জেল ঘুরে এসছেন, এবং জেল ঘুরে এসেও তারা একই কথা বলছেন যে সরকার বাহাদুর, আপনি ভুল পথে